আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে ভোক্তা পর্যায়ের সব ধরনের জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কার্যকর হচ্ছে এই মূল্য। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন বিক্রি হবে ১৩০ টাকায়। এর আগে ফেব্রুয়ারির নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানিতেই লিটারে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ডিজেল বেড়েছে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন সর্বোচ্চ ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন খরচ এবং দৈনন্দিন পণ্যের দামে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতেই এই সমন্বয়। রাতভর অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না পেট্রোল পাম্পগুলোতে। কোথাও কোথাও ১৮ ঘন্টা অপেক্ষা করেও নিরাশ হয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও সীমিত বিক্রিতে দীর্ঘ লাইন। সব মিলিয়ে যেন এক অস্থিরতা। সরবরাহ সংকটে গ্রাহক সামাল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। তামজিদ সুমনের রিপোর্ট। চোখ যতদূর যায় শুধু গাড়ির দীর্ঘ লাইন। রাজধানীর পেট্রোল পাম্পের এই চিত্র এক ভয়াবহ বার্তা। সরকারিভাবে বলা হচ্ছে তেলের প্রয়োজনীয় মজুদ রয়েছে, তবে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। দীর্ঘ এই লাইনে অপেক্ষমান মানুষগুলোর ক্ষোভ আর হতাশা উগরে পড়ছে কর্তৃপক্ষের উপর। সরকার বলে দেশে তেলের কোনো সংকট নাই, সমস্যা নাই। দুপুর 2টা থেকে কালকে থেকে আমরা এখন পর্যন্ত পড়ে আছি তেলের অভাবে। এখানে সংসদের সামনে পাম্প হওয়ার কারণে তারা আসতেছে, নিচ্ছে, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আর সাধারণ জনগণ আমরা ভুগতেছি। হাজারীবাগে আমার বাসার আশেপাশে মোটামুটি 4টা পাম্প আমি কখনো দেখলাম না যে তেল দিচ্ছে। পাম্প বন্ধ আর সীমিত বিক্রিতে গ্রাহক ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি চিন্তার ভাঁজ পড়েছে পাম্প কর্তৃপক্ষের কপালে। যদিও অভিযোগ উঠেছে, অসাধু ব্যক্তি পর্যায়ে তেল মজুদের কারণে সংকটও বেড়েছে কয়েক গুণ। সারা রাতে পাম্পে গাড়িতে বসেছিলাম, ঘুমাইছিলাম, রাস্তায় ছিলাম। পর পাম্পে জিজ্ঞেস করলাম, ওরা বলে যে এখন সন্ধ্যা 6টার সময় তেল দিবি। টাউন হলের বাজারের ওখান থেকে 9 ঘন্টা কাউন্টিং। আমাদের মনে হচ্ছে যে ফুয়েল এদিক সেদিক হচ্ছে। একজন দুজন করে আসে, অন্য গাড়ি নিয়ে আসে, বেশি করে নিয়ে যায়, তাহলে তো বেশি লাগবে। সংকট আশঙ্কা থাকলেও দুদিন আগেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছিলেন বড় পাম্পগুলো। তবে চাহিদার যোগান দিতে পারছে না তেলের ডিপোগুলো। আমাদের যেটা দেওয়ার কথা সেই পরিমাণ তো আমরা পাচ্ছি না। জানি যে চাহিদা মেটাতে পারছি না। আমাদের যে একটা মেন্টাল প্রেশার, এই জিনিসটি আমাদের মাথায় আর ধরে রাখতে পারতেছে। আগের তুলনায় সরবরাহ কম, সামাল দেওয়াটা কঠিন ব্যাপার। এটা কিভাবে দিচ্ছি এক আল্লাহ জানে। সাধারণ চালকরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা তেল পাচ্ছেন না, অথচ প্রভাবশালী পরিচয় ব্যবহার করে অনেকেই লাইনের বাইরে তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শিশুদের হামের টিকা না দেয়া বিগত দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা ও ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান আরও বলেন, উন্নত স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে বিস্তৃত করতে দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করতে চায় তার সরকার। দেশে পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বীমা চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধে জোর দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। মানবিক, কার্যকর ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি
সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের সহযোগিতা চান তারেক রহমান। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই, যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এর আগে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমান, NTV নিউজ, ঢাকা। দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম না থাকায় হামের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আর জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে অভিযোগ করে সবাইকে নিয়ে সমস্যা সমাধানের আহ্বানও জানান তিনি। শনিবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন জামাত আমির। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দেশে হাম সংক্রমণ ও শিশু মৃত্যু ক্রমান্বয়ে বাড়ছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার সকালে শিশু হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষা ও চিকিৎসা খাত সবচেয়ে অবহেলিত। এটি একটি স্পর্শকাতর ডেডিকেটেড হসপিটাল, যেখানে নিউবর্ন বেবি থেকে শুরু করে শিশুরাই এখানে ভর্তি হয়। তাদের যখন MRI কিংবা সিটি স্ক্যানের দরকার হয় তখন এইখানে তার কোনো সুবিধা নেই। এখানে 700টা বেড আছে, বেডের মধ্যে 250 বেড হইল ফ্রি, বাকিগুলো সব রুগীদেরকে খরচ দিয়ে এখানে থাকতে হয় সব কিছু। এই হাসপাতালের বেড বাড়ানো দরকার, সেই সুযোগ আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এটার বেড বাড়িয়ে অন্তত 2000 করার ব্যবস্থা করা। পরে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে জ্বালানি তেল নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের খোঁজখবর নেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও মহানগরী সম্মেলনে অংশ নেন জামায়াত আমির। এ সময় জ্বালানি তেল নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান জনগণকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করব না? অবশ্যই আমরা করব। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা প্রধানমন্ত্রী তারেক রহমান ফিরিয়ে এনেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, প্রধানমন্ত্রী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন, যা এক অনন্য অর্জন। উন্নয়নের পথে সরকারকে সহযোগিতা না করে গুজব ও অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে বিরোধী দল, যা দেশের অগ্রযাত্রার পথের প্রতিবন্ধকতা। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর মাহদি আমিন। ইফতেখার রেজার রিপোর্ট। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে করবি হলে সংবাদ সম্মেলনে সরকারের 2 মাসে উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সেখানে চাঁদাবাজি বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপের কথা বলেন মাহদি আমিন। বৈশ্বিক অস্থিরতার মাঝেও সরকার দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি তুলে ধরেন সে কথাও। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তার বিপরীতে বাংলাদেশে জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব, এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। সংবাদ সম্মেলনে বিরোধী দলের সমালোচনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। বলেন, সরকারের ইতিবাচক পদক্ষেপে সহযোগিতা না করে রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছেন তারা।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ। আপনারা জানেন, দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন, যা এক অনন্য অর্জন। সকলের সম্মিলিত প্রয়াসে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান মাহাদি আমিন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র হজ পালনে 12টি ফ্লাইটে 4000-এরও বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ফ্লাইটটি জেদ্দা হজ টার্মিনালে পৌঁছানোর পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ও মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যরা এ সময় হজযাত্রীদের ফুল, খেজুর দিয়ে স্বাগত জানান। সৌদি আরবের সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ হাজিরা। প্রথম হজ ফ্লাইটের মধ্য দিয়ে হজযাত্রীদের মক্কা ও মদিনায় অবস্থান শুরু হলো। হজযাত্রীদের সেবা দিতে গঠন করা হয়েছে বিশেষ টিম। এবছর আমাদের কোম্পানির যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের পাশাপাশি হাজিদের সেবা দেওয়ার জন্য অতিরিক্ত 120 জন সদস্যকে আমরা নিয়োগ দিয়েছি, যাতে আমাদের সেবার মান আরো সুন্দর, আরো উচ্চমানের হয়। এর আগে বড় ধরনের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই প্রথম দিনে 14টি ফ্লাইটে 5000-এরও বেশি যাত্রী জেদ্দা ও মদিনার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ থেকে যারা হজ পালন করতে যান তাদের বেশিরভাগই বয়স্ক মানুষ। জীবন সায়ান্নে এসে তারা আল্লাহর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করার উদ্দেশ্যেই মক্কায় যান। কিন্তু পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এহসানুল করিম মাত্র 32 বছর বয়সে হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন। খুব ভালো লাগছে, কারণ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি যেতে পারছি। আমার আম্মাকে নিয়ে যেন সুস্থ সবলভাবে দেশে ফিরে আসতে পারি, এই কামনা থাকবে। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এহসানের মতো প্রায় সব হজযাত্রী হজের ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেন। অনেক মানুষের সমাগম হয় এমন স্থানে সাধারণতই ব্যবস্থাপনায় একটু গলদ থেকে যায়, কিন্তু হজ ব্যবস্থাপনায় ঠিক এর বিপরীত ঘটনা ঘটছে। যার যা দায়িত্ব তারা আগ বাড়িয়ে সঠিকভাবেই তা পালন করছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার এটা ধারণা ছিল একটু অন্যরকম, নেগেটিভ ছিল, হ্যাঁ, কিন্তু এবার আমার আসলে ভালো লাগছে। সব কিছু মিলে ওখানে থাকা, বাথরুম এবং সার্ভিস যেগুলো সুন্দর দিছে। ব্যবস্থাপনা খুবই ভালো, এখানকার সার্ভিস খুব ভালো পেলাম। এখন পর্যন্ত ওই যে আমাদের টিকিট ইমিগ্রেশন হয়ে গেল, এখন আল্লাহ আমাদেরকে যতক্ষণ মদিনায় নিয়ে গেলে সব শুকরিয়া আল্লাহর। আমাদের সাথে যারা আছে ঠিকভাবে আসছি, কোনো সমস্যা হয় নাই। বাংলাদেশ থেকে এবার বিমান বাংলাদেশ, সাউদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করছে। শনিবার হজযাত্রী পরিবহনের জন্য 14টি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান 6টি, সাউদিয়া 4টি এবং ফ্লাইনাস 4টি ফ্লাইট পরিচালনা করছে। পবিত্র হজ পালন শেষে 30 মে থেকে শুরু করে 1 জুলাই ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা আগামী 2 জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শনিবার সকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় তিনি এই কথা জানান। 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ঢাকা বোর্ডের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। গত 10 এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটি প্রকাশ করেছে। এতে কেন্দ্রের তালিকা, কোড নম্বর, কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক কর্মকর্তার বিবরণ দেওয়া হয়। জ্বালানি তেলের মজুদ স্বস্তিদায়ক পর্যায়ে রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির।
শনিবার দুপুরে রাজধানীতে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সৃষ্ট সংকটগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সমাধানের পথে হাঁটছে সরকার। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ভালো অর্থনীতি মানেই ভালো রাজনীতি। 24-এর আন্দোলন যার বড় উদাহরণ। আগামীতে $1 ট্রিলিয়ন অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক করার তাগিদ দেন তিনি। এবার প্রবাসের সংবাদ। মালয়েশিয়ায় ওয়াইএন স্টাডি সলিউশনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওয়াইএন স্টাডি সলিউশনের সিইও দাতো মোহাম্মদ ইয়াসিন টুটুল এবং বিশেষ অতিথি দাতো এবাদত সহ অন্যরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ। পাশাপাশি দেশীয় পোশাক ও অলংকারের প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। প্রবাসী ওয়াইএন সলিউশন এর শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতেও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। মালয়েশিয়ায় বাংলাদেশি বিস ক্লাব বিস্কুট খেয়ে নতুন গাড়ি জিতেছেন মালয়েশিয়ান নারী চে নূর আসমামুনি বিনতি ওমর। এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়ায় প্রায় 25 লাখ মানুষ 10 রিঙ্গিতে বিস ক্লাব বিস্কুট ক্রয় করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, দাতো মুরাদ আলী বিন মাইডিন, তুয়ান বিন সেলিম মাইডিন, টেলর তাসিন ও মোহাম্মদ ইসমাইল। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী ফারুক সরকার ও জামাল মোল্লার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, দেলোয়ার সরকারের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান ব্যাপারী। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান রাঢি, মনির হোসেন তাঁতি, ইব্রাহিম মৃধা, শফিকুর রহমান ব্যাপারী সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মারহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।